নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন সেই সংগঠনে আপনারা এই বিষয়টা আনতে পারবেন, আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব, আমরাই নির্বাচন করব, আমাদের নেতা আমরাই নির্বাচন করব। আমি আগে বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো হয়তো আপনাদের অনেকে পছন্দ হবে। আরেকটি কথা বলতে চাই যে ড্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে ফেলবেন না। ড্যাবের যে ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। একটি ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত 86-এ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্কটে যেতে হয়েছিল, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি যে বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকদের মান আপনাদের চেয়ে নিচে? তো কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেন না, which is very true। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কি নাম একটা কুঠি বাড়ি আছে, না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে এদিকে আনা হয়নি। ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়নি। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসকরা এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমাকে যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইল চেয়ারে, তো বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইল চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখলো, বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়। শুধু তাই নয়, আমার তখন আপনার ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, আপনারা অনেকে জানেন। সেই ক্যারোটিড আর্টারির চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হয়েছে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা এই যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার। বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি।
তো এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রমে সারাক্ষণ আমরা এই জাতিতে আমরা নিজেদের মধ্যে কলহ করি এবং কলহ করতে করতে আমরা আমাদের যে অগ্রগতির যাত্রার যে পথ সেই পথকে আমরা রুদ্ধ করে দিই। আমি এই কথাটা বললাম যে এই সুযোগটা আমি পাবো না আর আপনাদের সামনে কথা বলার, এবং আপনারা যেহেতু সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ এই সমাজের, আপনারা এটা চিন্তা করবেন এবং কিভাবে আমরা এটাকে পরিবর্তন আনতে পারি সেই পরিবর্তনটা করার চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন চিকিৎসক, আমার স্ত্রীর, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন, আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ বিরাট থেকে এসে এখানে উনি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন না। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি তার প্লিজ প্লিজ, আরে ভাই স্লোগান দিও না, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে। আমি আমাদের এই নেতা, আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে টানতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন, কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সরকারের, যে কোনো নেতার। আপনি দেখুন ইদানিংকালে শুরু হয়েছে যে আপনার ঔষধ নীতি, বিশেষ করে আপনার যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচারার, তার দুদিন আগে আমার কাছে এসেছিল। দে আর ইন সিরিয়াস ক্রাইসিস, যে বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই আমাদের যে 31 দফা যিনি দিয়েছেন, একটা মানে সবচেয়ে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনা কার্টা বলি আমরা এটাকে, একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী। সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনারা আজকে অন্য মুডে আছেন, নির্বাচনের মুড, সে নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছেন। আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, তবে আশা করব, আমার বলি আমি, আমার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্নের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি সব শেষে আজকে আমাকে এখানে
আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনার আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হচ্ছে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে, আহতদেরকে, এবং তাদের বিরুদ্ধে অনেকখানি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন, এটা জাতি কোনোদিন ভুলবে না। আর একটি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সম্মেলন সফল হোক, নির্বাচন সফল হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এই কামনা করে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেব জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।